মেহুল বসে আছে সোফার এক কোণে, তার হাত দুটো হাঁটুর ওপর আলগোছে রাখা, চোখ দুটো শূন্যে স্থির। তার সামনে বসে আছেন তার মা, মুখ ভর্তি বিরক্তি, ঠোঁট শক্তভাবে চেপে ধরা, কপালে হালকা ভাঁজ। তিনি যেন আবারও মেহুলকে নিয়ে হতাশ হয়েছেন। তুমি রাহাবের সাথে দেখা করতে যাওনি কেন মেহুল? মেহুল মাথা নিচু করে নরম স্বরে বলল। মনে ছিল না আম্মু। তার মা চোখ বড় বড় করে তাকালেন, যেন এই উত্তরকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মনে ছিল না মানে কি? এসব ভুলে যাওয়ার মতো ব্যাপার? আগামীকালই তুমি দেখা করতে যাবে, 2 দিন পর বিয়ের তারিখ ঠিক হবে, তাই কোনো ঝামেলা করবে না মেহুল। কথাগুলো ছুরি দিয়ে কেটে নেওয়ার মতো সোজা সাপটা। না কোনো আবেগ, না কোনো স্নেহ, শুধু নির্দেশ, আদেশ আর চাপ। এক মুহূর্ত চুপ করে থেকে তিনি আবার বললেন। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত জাগবে না, খবরদার। কথাগুলো হুকুমের মতো বাজলো মেহুলের কানে। ওর কোনো কথা বলার অধিকার নেই, কেবল মাথা নিচু করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। ভারী পায়ে নিজের রুমের দিকে যায়, দরজা লাগিয়ে বিছানায় বসতেই নিঃশ্বাস ভারী হয়ে এলো মেহুলের। আজকাল কিছুই আর ভালো লাগে না তার। ওর বাবা মা দুজনেই সারা জীবন এত ব্যস্ত থেকেছেন যে সন্তানের মুখের দিকে তাকানোর সময় পাননি। কখনো তাদের ভালোবাসার উষ্ণতা মেহুল পায়নি। এমনকি নিকও একই শূন্যতায় বড় হচ্ছে। মেহুলের বাবা মা দুজনই নিজেদের কাজে সবসময় ব্যস্ত। আদর যত্ন, একসাথে সময় কাটানো, এসব তাদের জীবনে কোনো দিন আসেনি। মেহুল মনে করতে চেষ্টা করে শেষ কবে তার মাকে কাছে বসিয়ে গল্প করেছিল, শেষ কবে তার বাবা মাথায় হাত রেখেছে। কিন্তু সে কিছুই মনে করতে পারে না। সেই স্মৃতি নেই, কারণ সেই মুহূর্ত কোনো দিন আসেইনি। সম্পর্কে রাহাব তার চাচাতো ভাই। আজও যখন বিয়ের প্রসঙ্গ উঠল, তার মা একবারও জিজ্ঞেস করলেন না সে রাজি কিনা, সে কারো জন্য প্রস্তুত কিনা। যেন তার কোনো অনুভূতিরই মূল্য নেই। সে একটা মুখ চরিত্র, শুধু অন্যের ইচ্ছে মতো অভিনয় করবে। চোখ বন্ধ করতেই বুকের ভেতর অদ্ভুত শূন্যতা ভর করল। সে ভেবেছিল হয়তো ভালোবাসা বা অন্ততপক্ষে সামান্য বোঝাপড়ার জায়গা একদিন পাবে পরিবারের কাছ থেকে। কিন্তু যত দিন যাচ্ছে ততই বুঝেছে তার জীবনের সিদ্ধান্তগুলো সে নিজে নেয় না, তার হয়ে অন্যরা নিয়ে নেয়। সাজ আরশানের কাঁধেই ঘুমিয়ে পড়েছে। নিঃশ্বাস গাঢ় হয়ে উঠেছে, বুকটা আস্তে আস্তে উঠছে নামছে। আরশান তাকিয়ে মৃদু হাসল। ধীরে ধীরে নিজের কাঁধ থেকে সাজকে আলগা করল সে, যাতে সাজের ঘুম না ভাঙ্গে। তারপর সাবধানে দুহাতে সাজকে কোলে তুলে নিল। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে মাঝে মাঝে সাজের মুখের দিকে তাকাচ্ছিল আরশান। ম্লান আলোয় সাজের মুখটা আরও কোমল লাগছে। নিজের রুমে ঢুকে বিছানার ওপর আলতো করে শুইয়ে দিল আরশান। হাত সরাতে গিয়েও সরাতে পারল না। কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো, তারপর ঝুঁকে এসে সাজের কপালে হালকা ছোঁয়া দিল হাত দিয়ে। সাজ নড়ল না, ঘুমোই ভাঙল না। আরশান চোখ ফেরাতে পারছিল না। ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে, অথচ এভাবে তাকালে মনে হয় নতুন করে চিনছে। ছোট ছোট চুলগুলো কানের কাছে এলোমেলো হয়ে পড়েছিল। সাবধানে হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিল। আঙ্গুল ছুঁয়ে গেল সাজের নরম গাল। মুখটা স্নিগ্ধ লাগছে, ঠিক যেন সকালে শিশিরে ভেজা ফুলের মতো। আরশান ধীরে ধীরে নিচু হলো। বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি চলছিল, তবুও নিজেকে আটকে রাখতে পারল না। সাজের গালে ঠোঁট ছুঁয়ে দিল, একবার, দুবার, তারপর আরও কয়েকবার। সাজ হালকা নড়ল, ঠোঁট কেঁপে উঠল, কিন্তু ঘুম ভাঙল না। নিঃশ্বাসের শান্ত ছন্দে আবারও ডুবে গেল সে। আরশান আর বসল না, উঠে চলে গেল। মনের অস্থিরতা লুকাতেই কি জানালা দিয়ে সকালের আলো রুমে ঢুকে পড়েছে। হালকা বাতাসে পর্দা দুলছে, বাইরে পাখিরা কিচিরমিচির করছে। আশেপাশে সকালের চঞ্চলতা শুরু হয়ে গেছে। বিছানার মাঝখানে সাজ অপুর হয়ে শুয়ে আছে, মুখের একপাশে এলোমেলো চুল ছড়িয়ে পড়েছে। আরশান জগিং শেষ করে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে সাজের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজাটা আধখোলা। ভেতরে তাকাতেই দেখতে পেল সাজ এখনও বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। মাথার একপাশের চুল এলোমেলো হয়ে মুখে লেগে আছে। আরশান ভেতরে ঢুকে নরম স্বরে ডাক দিল, সাজ। কোনো সাড়া নেই। সাজ একবার এপাশ থেকে ওপাশে ঘুরে আবার কম্বল মুড়িয়ে শুয়ে পড়ল, যেন ইচ্ছে করেই শুনছে না। আরশান আবার বলল, আর কতক্ষণ ঘুমাবে? কি রে, উঠবি না? সাজের ঠোঁট নড়ল, চোখ আধখোলা রেখে ফিসফিস করল, আর একটু ঘুমো প্লিজ।
আরশান ঠোঁটের কোণে হাসি টেনে মাথা নাড়ল। হাসতে হাসতে নিচে রান্নাঘরে গিয়ে নিজের হাতে নাস্তা তৈরি করল। রান্নার গন্ধ পুরো ঘর ভরে উঠলেও ঘুমের রাজ্যে মগ্ন সাজের এক বিন্দুও টোকা লাগলো না। নাস্তা তৈরি হয়ে গেলে আরশান আবার ওপরে গেল। ঘরে ঢুকে দেখে আগের মতোই বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে সাজ। অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। তবু সাজের কোনো নড়াচড়া নেই। এই পৃথিবীতে ঘুমের চেয়ে জরুরি আর কিছু নেই। কিছুক্ষণ তাকিয়ে থেকে আরশান বিরক্ত হয়ে কপালে ভাঁজ ফেলল। আরশান বিছানার পাশে গিয়ে সাজের হাতটা শক্ত করে ধরল। আমি শেষবার বলছি, সাজ ওঠ। চোখ আধখোলা করে সাজ মুখ গোমড়া করে বলল, আমার ঘুমের সাথে আপনার এত শত্রুতা কেন? আমার ঘুম দেখে হিংসে হচ্ছে বুঝি? আরশান থমকে গেল। তারপর এক মুহূর্ত পরে হেসে উঠল। হিংসে? কারো ঘুম থেকে হিংসে হয়? চোখ বন্ধ রেখেই সাজ মুচকে হেসে বলল। হয়তো এই যে আপনার হচ্ছে। আরশান মাথা নাড়ল। সাজকে এখনো উঠতে না দেখে এবার আরশানের ধৈর্যের বাঁধ ভাঙল। আরশান নিচু হয়ে বিছানার কোণায় বসল। এক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর কোনো কিছু না ভেবে সে সাজকে কোলে তুলে নিল। সাজ ঘুম ভাঙ্গা চোখ মেলে তাকিয়ে হতভম্ব হয়ে বলল, আমাকে আমাকে নামান। এটা কি করছেন? শক্ত হাতে কোলে তুলে আরশান সোজা ওয়াশরুমের দিকে হাঁটা দিল। দরজা ঠেলে খুলে ভেতরে সাজকে দাঁড় করিয়ে দিল। তারপর হাত গুটিয়ে বুকের ওপর রেখে বলল, এখন দাঁড়িয়ে থেকে আবার ঘুমাস না যেন, ফ্রেশ হয়ে বের হও। সাজ বিরক্তি চোখে তাকালো। ঘুম ভাঙ্গা মুখটা লাল হয়ে আছে, চোখ কুঁচকে কপালে ভাঁজ। আপনার না একেবারেই ধৈর্য নেই। আমি যদি একটু বেশি ঘুমাই তাতে আপনার কি এমন ক্ষতি হয়ে যাবে? সবে নাস্তা সেরে সাজে সোফায় গা এলিয়ে বসে আছে। টেবিলে কফির মগ এখনো অর্ধেক ভরা। তখন হঠাৎই দরজার কলিং বেল বেজে উঠল। সাজ কৌতূহলী চোখে দরজার দিকে তাকালো। এরই মধ্যে আরশান দরজার দিকে হাঁটতে লাগলো। দরজা খুলতেই বাহিরে দাঁড়িয়ে থাকা তিনজনকে দেখে ভ্রু সামান্য কুঁচকালো। নির্ভান, জাইরান আর মিরাব এসেছে। মিরাবের হাতে একটা সুন্দর প্যাকেট করা কেক। এদিকে নির্ভান মুখে দুষ্টু হাসি নিয়ে ঝুঁকে আরশানের কানে কানে বলল, এতক্ষণ ভেতরে ভেতরে রোমান্স করছিলি, এই জন্য দরজা খুলতে দেরি হলো, তাই না? কথাটা শুনে আরশান একদম কটমট করে তাকালো। চোখের দৃষ্টি তীক্ষ্ণ, কিন্তু নির্ভান মোটেও পাত্তা দিল না। সোজা ভিতরে চলে গেল, যেন কিছুই শোনেনি। এবার মিরাব চোখ ছোট ছোট করে তাকালো সাজের দিকে। তার দৃষ্টিতে অভিমান আর প্রশ্ন। সাজ অনেক আগেই আরশানের কথা বলেছে মিরাবকে। সাজ হালকা থতমত খেল, কিন্তু পরক্ষণে উঠে গিয়ে মিরাবকে জড়িয়ে ধরে বলল, রাগ করিস না প্লিজ, আমি তোকে বলতে ভুলে গেছি। মিরাব ঠোঁট ফুলিয়ে বলল, ভুলে গেছিস নাকি ইচ্ছে করে বলিসনি? সাজ হেসে মাথা নেড়ে বলল, না রে, সত্যি ভুলে গেছি। মিরাব হাত গুটিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, ফুপি জানে তুই যে এখানে আছিস? একটু থেমে সাজ ধীরে মাথা নাড়ল। না, আম্মুকে এখনো বলিনি, তবে সময় হলেই বলবো। আচ্ছা, এত চিন্তা করিস না, আমি আছি তো তোর পাশে। তারপর হাতে থাকা কেকটা তুলে ধরে মিরাব বলল, চলায় কেক কাটি, সবাই চলে আসো। বিকেলের নরম সোনালি আলো বাগান জুড়ে ছড়িয়ে পড়েছে। রোদের কিরণগুলো গাছের পাতার ফাঁক দিয়ে ছিটকে এসে কখনো টেবিলের ওপর, কখনো সাজের মুখে এসে পড়ছে। টেবিলে বসে আছে সাজ, তার দু চোখে দূরে কোথাও হারিয়ে গেছে। মুখে চিন্তার গাঢ় ছাপ। 3 দিন হলো সে ভেতরে ভেতরে এক ভারী বোঝা বয়ে বেড়াচ্ছে। আরশানকে সবকিছু বলে ফেলেছে, কিন্তু সেখানেই শেষ নয়। আরশান চেয়েছিল সোজা তার মায়ের সাথে কথা বলতে, কিন্তু সে মানা করে দিয়েছে, নিজেই সামলে নিবে এই জন্য। সাজের বুক কেঁপে ওঠে শুধু সেই ভাবনাতেই, কিন্তু নিজের কণ্ঠে বলার সাহস পাচ্ছে না সে। বারবার ভেবেছে, প্রতিদিন চেষ্টা করেছে, কিন্তু যতবারই মুখ খুলতে গেছে শব্দগুলো আটকে যাচ্ছে গলায়। সেই সময় সাজের মনোযোগ ভাঙল। সামনে এসে দাঁড়ালো স্বামীর, হাতে ছোট্ট খাবারের একটা প্লেট। এই তোর ফুরুটি কই? স্বামীর জিজ্ঞেস করল। সাজ আনমনে জবাব দিল, দেখো, কোনো গাছে উঠেছে হয়তো। স্বামীর এক মুহূর্ত দেরি না করে চারপাশে সব গাছের দিকে তাকাতে শুরু করলো। বড় বড় চোখ মেলে প্রতিটি পাতার আড়ালে খুঁজতে লাগলো, কিন্তু ফ্রুটিকে কোথাও দেখা গেল না। এখানে নেই। এবার সাজের ধ্যান ভাঙল। বুকের ভেতর হালকা একটা দুশ্চিন্তা খেলে গেল। চোখ ফেরালো,
চারপাশের ফুল গাছ, লতাগুলোম, আঙ্গিনার কোণ সব জায়গায় খুঁজল, কিন্তু ফ্রুটি নেই। তখন ওই গেটের ফাঁক দিয়ে শব্দ আসে। এক লাফে দৌড়ে এলো ফ্রুটি। ফুলিয়ে ওঠা লেজটায় এদিক ওদিক দুলছে। শ্বাস দেখে হাসল। হাঁটু গেড়ে বসে দুহাত বাড়িয়ে দিল সাজ। ফ্রুটি ছুটে এসে উঠল তার কোলে। সাজ হাত বুলিয়ে আদর করতে করতে বলল, কোথায় গিয়েছিলি বলতো? আমাকে এভাবে ভয় পাইয়ে দিলি কেন? ফ্রুটি গুনগুন শব্দে জবাব দিল যেন। সামিরও হেসে উঠল। দেখলি তো, আবার পালাচ্ছিল ফুলটি। সকালের আবহাওয়া ছিল বেশ শান্ত। মেহুল নিকোকে স্কুলের জন্য তৈরি করে দিচ্ছিল। মেহুল ধৈর্য ধরে ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছিল। চুপ কর নিকো, একটু দাঁড়া, তোর চুল কত সুন্দর হয়ে গেছে। নিকো এবার আয়নায় তাকিয়ে মুচকি হেসে বলল। আমি কি সুন্দর লাগছি? মেহুলের ঠোঁটে হাসি ফুটে উঠল। বলল, হ্যাঁ, একেবারে রাজপুত্রের মতো। চকচকে স্কুলের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিকো দরজার কাছে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই স্কুল বাসের হর্ন শোনা গেল। মেহুল দরজা খুলে দিল। নিকো খুশি মনে হাত নেড়ে বিদায় জানিয়ে বাসে উঠে গেল। জানালার কাছ থেকে শেষবারের মতো ডাক দিল। বাই আপু। মেহুল হাত নেড়ে উত্তর দিল। বাই নিকো। নিকো চলে যেতেই বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল। ওই সময় মেহুলের মা ড্রয়িং রুম থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বললেন, মেহুল, আমি একটা কথা ভাবছি। মেহুল অবাক হয়ে তাকালো। কি কথা আম্মু? আমি আর তোমার বাবা ঠিক করেছি নিকোকে বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে দিব। কথাটা শুনে মেহুল কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল। বোর্ডিং স্কুলে? কেন আম্মু? মেহুলের মা সোফায় বসে দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখো মেহুল, তোমার বিয়ের আর কটা দিন বাকি আছে। তুমি তোমার নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আমি আর তোমার বাবা, আমরা তো অফিস নিয়ে খুবই ব্যস্ত থাকি। নিকোকে নিয়মিত সামলানো আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। বোর্ডিং স্কুলে দিলে ওর পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছুই নিয়মমাফিক চলবে। মেহুল হতভম্ব হয়ে মায়ের দিকে তাকালো। তার বুকের ভেতর অদ্ভুত ব্যথা জমে উঠল। কণ্ঠ কেঁপে উঠল। আশ্চর্য, তোমরা কি নিকোকে নিজের কাছেও রাখতে পারবে না আম্মু? তোমাদের কি এতটুকু সময় নেই যে নিজের ছেলেকে একটু দেখাশোনা করবে? আমরা এটা ওর ভালোর জন্যই করেছি। বোর্ডিং স্কুলে গেলে নিকো ভালো পড়াশোনা করবে। মেহুলের চোখে জল চলে এলো, গলা ভারী হয়ে এলো। ভবিষ্যৎ কি শুধু বইয়ের পাতায় তৈরি হয় আম্মু? নিকো কি তার বাবা মার ভালোবাসা ছাড়া বড় হতে পারবে? নিকো তো এখনো অনেক ছোট। তোমাদের স্নেহ চাই, তোমরা কি সেটা দিতে পারছো না? মায়ের সাথে তর্ক করার পর মেহুল আর দাঁড়িয়ে থাকতে পারল না। বুকের ভেতর অদ্ভুত একটা চাপা দম জমে উঠেছিল। চোখের কোণে জল টলমল করছিল। টেবিলে গরম গরম নাস্তা সাজানো ছিল, তবু ক্ষুধা একবারে উধাও। খাবার খেলে না কেন? আমার খিদে নেই আম্মু। আর এক মুহূর্ত দাঁড়ালো না মেহুল। ব্যাগ কাঁধে ঝুলিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। জানালা দিয়ে রোদের শেষ ঝলক ঢুকে এসে বেঞ্চের ওপর সোনালি আভা ছড়িয়ে দিয়েছে। ক্লাসরুমে বসে আছে সাজ আর মেহুল। মেহুল সামনের বেঞ্চে হেলান দিয়ে বসে আছে। মুখটা ভারী হয়ে আছে, চোখের কোণে ক্লান্তি, ঠোঁট সোজা হয়ে আছে। সাজ অনেকক্ষণ ধরেই তাকিয়ে আছে তার দিকে। মেহুল সাধারণত এভাবে চুপচাপ থাকে না। আজকে হঠাৎ হলো কি? সাজ ধীর বলে উঠল, তুই নির্বাণ ভাইয়ার প্রপোজাল ফিরিয়ে দিয়েছিস কেন? মেহুল হালকা চোখ মেলে তাকালো সাজের দিকে। গলায় ফরাট কোনো শব্দ নেই। আম্মু রাহাব ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। এত তাড়াতাড়ি? কথাটা বলেই সাজ মেহুলের দিকে তাকিয়ে রইল। মেহুলের মুখে কোনো আবেগের ঝলক নেই, যেন অনেক আগেই মেনে নিয়েছে বিষয়টা। সাজ একটু অস্থির হয়ে উঠে আবারও জিজ্ঞেস করল, তুই তো বিয়ে করবি? মেহুল কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ জানালার দিকে চলে গেল। বাইরে আকাশটা গাঢ় কমলা হয়ে আছে। নিঃশ্বাস ফেলে সে বলল, জানি না। সাজ কপাল কুঁচকে সে আরও তীব্র স্বরে বলল, জানিস না মানে কি? বিয়ে করবি না? মেহুল এবার চোখ ফিরিয়ে সাজের দিকে তাকালো। এসব কথা বাদ দে, ক্লাস তো শেষ, চল এখন। এই বলে সে ব্যাগটা কাঁধে নিতে গেল, কিন্তু সাজ হাত বাড়িয়ে মেহুলের হাতটা শক্ত করে ধরে ফেলল। নিজের সাথে জোর করে কি লাভ মেহুল? তুই যদি সুখী না হোস, দিন শেষে কষ্ট তো তোরই হবে।
আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? আমি চাই না কোনো ঝামেলা হোক, সবাই এই বিয়েতে খুশি। সাজ দম নিয়ে তাকালো সরাসরি মেহুলের চোখে। আর তুই খুশি তো? মেহুল চোখ ফিরিয়ে নিল, যেন দৃষ্টি সরালেই উত্তর দিতে হবে না। আঙ্গুলের নখ দিয়ে বেঞ্চে অযথা দাগ কাটতে কাটতে বলল। চল বাইরে যাই, আরশান ভাইয়া তোকে নিতে আসবে না? সাজ ঠোঁট কামড়ে ধরল, বুঝতে পারল মেহুল ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে প্রশ্নটা। মৃদু স্বরে উত্তর দিল। হ্যাঁ, আসবে। দুজন একসাথে ক্লাস থেকে বের হলো। করিডোর পেরিয়ে বাইরে আসতেই রোদ ফিকে হয়ে গেছে, হালকা বাতাস বইছে। গেটের পাশে গাড়িটা দাঁড়িয়ে আছে, তার উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আরশান। এক হাত পকেটে, অন্য হাতে ফোন ধরে আছে, মুখটা গম্ভীর অথচ অদ্ভুত শান্ত। সাজকে দেখে তার চোখ নরম হয়ে এলো। মেহুল একবার সাজের দিকে তাকালো, তারপর আরশানের দিকে হাসলো সে। দুজনকে বেশ মানিয়েছে, মাশাল্লাহ। তুই যা, আমি চলে যাব। সাজ মাথা নেড়ে সম্মতি দিল। মেহুল হাঁটা দিল বিপরীত দিকে, আর সাজ এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল আরশানকে। আরশান দুহাত দিয়ে সাজকে আঁকড়ে ধরল। সাজ মাথা গুজে রাখলো আরশানের প্রশস্ত বুকের কাছে। তার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হতে লাগলো। এক মুহূর্ত পর আরশান নরম স্বরে বলল। চল গাড়িতে ওঠ। সাজের জন্য দরজা খুলে দিল। সাজ ভেতরে বসল, তারপর আরশানও ড্রাইভিং সিটে বসল। গাড়ির বাইরে থেকে আসা বিকেলের আলো জানালা দিয়ে ভেতরে ঢুকছে। গাড়ি স্টার্ট দিয়ে আস্তে আস্তে রাস্তা ধরল আরশান। কিছুক্ষণ পর আরশান এক ঝলক তাকিয়ে জিজ্ঞেস করল। কিছু খাবি? সাজ হালকা হাসি দিয়ে মাথা নেড়ে বলল। না, ক্যান্টিনে খেয়েছি। ওরা দুজন বাড়ির ভেতরে ঢোকার পর আরশান সরাসরি ওয়াশরুমে চলে গেল। সাজ চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল, কাভার্ড খুলে সাদা শার্ট বের করল আরশানের জন্য। সেই শার্টটা সুন্দরভাবে বিছানার ওপর মেলে রাখল। তারপর টেবিলের কোণ থেকে আরশানের হাত ঘড়িটা নিয়ে শার্টের পাশে রাখল। আরশান বের হয়ে এলে আর কিছু যেন খুঁজতে না হয়। কয়েক মুহূর্ত পর আরশান বের হলো, হাত মুছতে মুছতে সাজের দিকে তাকালো। সাজ তখন বলল। আজকে কিন্তু সিসাইড হাউসে নিয়ে যাবেন। আরশান এক মুহূর্ত চুপ করে তাকিয়ে থাকলো, তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি খেলল। আচ্ছা নিয়ে যাব, তবে একটা শর্তে। সাজ ভ্রু কুঁচকে তাকালো, ঠোঁট বাঁকিয়ে বলল। শর্ত? আরশান ধীরে ধীরে এগিয়ে এসে কাছে ঢুকলো, কানে মুখ এনে নরম স্বরে বলল কিছু কথা। সাজ চোখ বড় বড় করে তাকিয়ে উঠল, গাল লাল হয়ে উঠল এক নিমিষে। অসভ্য লোক। আরশান এবার মিটিমিটি হেসে মাথা নুইয়ে বিছানা থেকে শার্টটা তুলে নিল, এক হাতে বোতাম লাগাতে বের হয়ে আসে। বাইকের কাছে গিয়ে হেলমেট তুলে নিল, তারপর উঠে বসল। সাজ ধীরে ধীরে বাইকের পিছনে বসল, দুহাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরল আরশানকে। বাইক ছুটছে শহরের ভিড় পেরিয়ে, চারপাশের হাওয়ায় ভেসে আসছে। আরশান হেসে বলল। তোকে এখন ফেলে দিয়ে রাস্তায়? সাজ ঠোঁট কামড়ে বলল। তারপর আপনি ঠিক থাকতে পারবেন তো? রাত নেমে এসেছে, আকাশে আধখানা চাঁদ, চারপাশে ছড়িয়ে থাকা তারাগুলো সমুদ্রের ওপর ঝিলিক দিয়ে পড়ছে। সাজ নামতেই ঠান্ডা হাওয়া এসে চুল উড়িয়ে দিল। চোখের সামনে দাঁড়িয়ে থাকা কাঠের তৈরি বাড়িটার দিকে তাকিয়ে সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। পুরো বাড়িটা উঁচু কাঠের দেয়াল, বাদামি রঙের ছোঁয়া, জানালাগুলো কাচের তৈরি। ভেতরে ঢুকতেই কাঠের মেঝে হালকা শব্দ তুলল তাদের পায়ের নিচে। দেয়ালে ঝোলানো লণ্ঠনের মতো লাইটগুলো পুরো ঘরটাকে একেবারে শান্ত পরিবেশে ভরিয়ে রেখেছে। কোথাও কোনো রকম জৌলুস নেই, তবুও কত সুন্দর। সাজা হাঁটতে হাঁটতে সামনে এগোলো। কাঠের আর কাচের বড় স্লাইডিং দরজাটা টেনে বাহিরে বেরিয়ে এলো। পিছনের সাইডে বিশাল বিচ, কালো রাতের বুক চিরে সাদা ফেনা তুলে গর্জে উঠেছে ঢেউগুলো। বাতাস একের পর এক ঝাপটা দিয়ে সাজের পা ভিজিয়ে দিল, চুল এলোমেলো করে দিল। চোখের সামনে অসীম সমুদ্র, কানে শুধু ঢেউয়ের শব্দ। সাজের বুক ভরে উঠল অনাবিল প্রশান্তিতে। হঠাৎ পিছন থেকে দুটো শক্ত বাহু তার কোমর আঁকড়ে ধরল। সাজ চমকে উঠে চোখ বড় বড় করল, কিন্তু সেই পরিচিত স্পর্শে মুহূর্তেই নিশ্চিন্ত হয়ে গেল।
বুকের সাথে পিঠ মিশে গেছে, উষ্ণ নিঃশ্বাস এসে গাল ছুঁয়ে যাচ্ছে। আরশানের কণ্ঠ খুব কাছ থেকে ভেসে এলো। ভালো লেগেছে? সাজের ঠোঁটে হাসি ফুটে উঠল, চোখ সরিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে উত্তর দিল। জায়গাটা অনেক সুন্দর। আরশান মাথা নিচু করে আরও কাছে ঝুঁকল। তোর চেয়ে সুন্দর কিছু নেই যদিও। সাজ মুখ ঘুরিয়ে আবার সমুদ্রের দিকে তাকালো, কিন্তু বুকের ভেতর কেমন অদ্ভুত এক টান অনুভব করছিল। ঢেউয়ের শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল তার দ্রুত হৃদস্পন্দন। কোমর থেকে আরশানের হাত সরিয়ে দিয়ে বলল। আমি একটু সামনে যাই। সাজ হালকা দৌড়ে বালুর ওপর গিয়ে দাঁড়ালো, যেখানে ঢেউ এসে শুয়ে যাচ্ছে। ঠান্ডা পানির ছোঁয়ায় হেসে উঠল। চাঁদের আলোয় সমুদ্রটা একেবারে রূপকথার মতো লাগছিল। ঠিক তখনই একটা বড় ঢেউ এসে সাজের হাঁটু পর্যন্ত ভিজিয়ে দিল। সাজ চেঁচিয়ে উঠল। কি ঠান্ডা! এদিকে আয়, ঠান্ডা লাগবে তো। আরশান এগিয়ে এসে নিজের জ্যাকেটটা খুলে সাজের কাঁধে জড়িয়ে দিল। সাজ নিচু গলায় বলল। আমাকে নিয়ে এত কেন ভাবেন আপনি? আরশান বলল। ভাবা কি অপরাধ? সাজ প্রতি উত্তর করল না, শুধু নিঃশব্দে ধীরে ধীরে মাথাটা নামিয়ে দিল আরশানের বুকে। আরশানের বুকের ধুকপুকানি কানে ভেসে আসছে স্পষ্টভাবে। সাজ চোখ বুঝে রইল। আরশানের হাত শক্ত হলো, আরও কাছে টেনে নিল সাজকে। ঠোঁটে নীরব এক হাসি খেলে গেল। এই মুহূর্তে পৃথিবী থেমে গেলেও তার আপত্তি নেই। সমুদ্রের ঢেউ আশ্রে পাথরের গায়ে পড়ছে, সেই শব্দের ভেতর মিলেমিশে যাচ্ছিল আরশানের নির্ভর হাসি। সাজের অবস্থা অবশ্য একেবারেই উল্টো। হঠাৎ ভারসাম্য হারিয়ে ভিজে বালির ওপর পড়ে গিয়ে কোমর পর্যন্ত জল লেগে গেছে তার। ঠান্ডা শিহরণ কাঁপুনি ধরাচ্ছে শরীরে, অথচ সাহায্য করার বদলে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, আরও জোরে জোরে হেসে যাচ্ছে অপরিণত শিশুর মতো খিলখিল করে, প্রাণখোলা অনিচ্ছনীয় উল্লাসে। সাজ ভিজে শরীর জড়িয়ে শিউরে উঠল, কাঁপতে কাঁপতে চোখ তুলল তার দিকে। চোখের দৃষ্টিতে ক্ষোভের ঝিলিক, ঠোঁটে জমে থাকা অনুযোগ। ভেবেছিল আরশান দৌড়ে এসে হাত বাড়িয়ে দেবে, তাকে টেনে তুলবে ভিজে যাওয়া বালুর ফাঁদ থেকে, অথচ আরশান দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে তার বিপত্তি। কঠোর চোখে তাকিয়ে রাগে জ্বলতে জ্বলতে উঠল সাজ। আরশান হাসি সামলানোর চেষ্টা করল বটে, কিন্তু সাজের রাগী চেহারা দেখে আবারও মুখ বাঁকা হয়ে গেল তার। হাসির ঝিলিক থামানো গেল না। সেই মুহূর্তে সাজের ভেতরটা দাউ দাউ করে উঠল। ঠান্ডার কাঁপুনির সঙ্গে মিশে গেল ভীষণ রাগ। আরশান তখনও হাসির রেশ সামলাতে না পেরে তবুও হাত বাড়িয়ে দিল, কিন্তু সাজ একবারও তার হাতের দিকে তাকালো না। নিজেই ঠোঁট কামড়ে দাঁত চেপে উঠে দাঁড়ালো। ভারী পদক্ষেপে ধপধপ শব্দ তুলে হাঁটা শুরু করল। প্রতিটি নিঃশ্বাসে ভাসছে শীতল রাগ। ভেজা চুলের ফোঁটা কাঁধ বেয়ে পিঠে ঝরে পড়ছে অশ্রুবিন্দুর মতো। আরশান দাঁড়িয়ে থেকে বুঝতে পারল সাজ সত্যিই রেগে আছে। এবার হাসি মিলিয়ে গেল আরশানের মুখ থেকে, চোখ নামিয়ে একটু গম্ভীর হলো। কয়েক সেকেন্ড পর আরশান চুপচাপ সাজের পেছন পেছন হাঁটতে শুরু করলো। সাজ কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠে, কিন্তু আরশান সোজা তার পেছনে না গিয়ে ঘুরে গেল কিচেনের দিকে। ঠান্ডা জলে ভিজে থাকা সাজের গায়ে ঠান্ডা লেগে যাবে, এই চিন্তাটাই প্রথম মাথায় এলো তার হাজব্যান্ডের। তাই চুপচাপ কফির ক্যাটলিটা নামিয়ে গরম জল বসিয়ে দিল। ধোয়া ওঠা কফি তৈরি করবে এখন আরশান। ভেজা কাপড় বদলে সাজ নতুন কাপড় পরে বিছানায় বসে আছে। রাগের আগুনে ভিতরটা তখনও ধিক ধিক করছে। একবারও নিচে নামার চেষ্টা করলো না, ইচ্ছে করেই নিজেকে আড়াল করে রেখেছে চার দেয়ালের ভেতর। আরশান কফি বানিয়ে নিয়ে ওপরে উঠে এলো। রুমে ঢুকেই সাজকে দেখে থমকে দাঁড়ালো। বিছানায় বসে আছে সে, মুখটা ফুলিয়ে রাখা, চোখে একরাশ অভিমান। নীরবতা ভাঙল আরশানই। টেবিলের ওপর কফির মগটা রেখে শান্ত কণ্ঠে বলল, এটা খেয়ে নে, ভালো লাগবে। সাজ আরশানের দিকে ফিরেও তাকালো না, নিঃশব্দে হাত বাড়িয়ে মগটা তুলে নিল। ধোয়া ওঠা কফির হাতে মুঠো এলো। উষ্ণতার ছোট্ট পরশ ছড়িয়ে দিল আঙ্গুলে। কফির শেষ চমকটুকু নিয়ে সাজ ধীরে ধীরে বারান্দায় এসে দাঁড়ালো। সমুদ্রের ঢেউয়ের শব্দ কানে ভেসে আসছে। আকাশে ঝুলে থাকা চাঁদের আলো বালুর ওপর রূপালি ছোঁয়াটা ছড়িয়ে দিয়েছে। বাতাস ভিজে শীতল, তার চুল উড়ছে হালকা হাওয়ায়, কিন্তু ঠোঁট শক্ত করে চেপে দাঁড়িয়ে আছে, মন ভরা অভিমান আর রাগে।
তখন পেছন থেকে হালকা পায়ের শব্দ পেল। বুঝতে একটুও দেরি হলো না, আরশানই আসছে। বুকের ভেতর এক ঝটকা খেলেও তা প্রকাশ করলো না। চোখ নামিয়ে বারান্দা থেকে দ্রুত ফিরে গিয়ে রুমে ঢুকে পড়ল। আরশানের ঠোঁটে এক ফালি কুটিল হাসি খেলে গেল। রাগের ঝড়টা এখনো একটুও থামিনি, বরং আরও যে বেড়েছে বুঝতে আর বাকি নেই। সাজ কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে তাকে কোলে তুলে নিল আরশান। সাজ চমকে উঠল। এই কি করছেন, নামান আমায়। তারপর আরশান ধীর ভঙ্গিতে বিছানায় বসে পড়ল। সাজকে তার কোলে বসিয়ে দিল। এক হাতে শক্ত করে জড়িয়ে ধরল তার নরম কোমর। সাজ ছটফট করছে, হাত পা ছুঁড়ে মুক্ত হওয়ার চেষ্টা করছে। চোখের রাগের ছিলে, মুখে লালচে অভিমান, কিন্তু আরশানের হাত অটল। সাজ ছটফট করতে করতে হঠাৎ রাগে আরশানের কাঁধ আঁকড়ে ধরল, হাতের নখ গেঁথে দিল চামড়ায়। আরশান কুঁচকে উঠল না, বরং ঠোঁটের কোণে আরও চওড়া হাসি খেলে গেল। আরও শক্ত করে জড়িয়ে ধরল সাজকে, গলা ঝুঁকিয়ে মৃদু কণ্ঠে বলল, সিন্ড্রেলার এত রাগ কই থেকে আসছে? সাজ আরও জোরে ছটফট করতে লাগলো, গলা কেঁপে উঠল তার চাপে। ছাড়ুন আমায়। ছাড়িয়ে নে। জানালার পর্দা নরম বাতাসে দুলছিল, আর তার ফাঁক দিয়ে ঢুকে আসছিল আলো। বাতাসে মিশে আছে সমুদ্রের হালকা নোনা ধরা গন্ধ। সেই শান্ত পরিবেশের ভেতরই হঠাৎ ভাঙ্গন ধরল সাজের রাগী ধপধপ শব্দে। মুখমণ্ডলে নেই কোনো প্রশান্তি, মুখটা গম্ভীর রাগে টকবক করছে। ধপাধপ শব্দ তুলে রুম থেকে বেরিয়ে এলো সে। চোখে মুখে অভিমান ঝরে পড়ছে। তার ঘুমের সঙ্গে আরশানের এত শত্রুতা কেন? একটু বেশি ঘুমালেই কি পৃথিবী উল্টে যায়? রাতভর তাকে ঠিকমতো ঘুমাতে দেয়নি, আর ভোর হতে না হতেই আবার তাকে জাগিয়ে তুলেছে। একটু বেশি ঘুমালে কি হতো? এতে তার পৃথিবী তো আর ভেঙে পড়তো না। মনে মনে গজগজ করতে করতে বেরিয়ে এলো সাজ। পেছন পেছন আরশানও আসছে। ঠোঁটের কোণে চেনা দুষ্টমি ঝুলছে, চোখে খেলা করছে একরাশ হাসি। কিন্তু হঠাৎ সবকিছু এক মুহূর্তে বদলে গেল। সাজ হোঁচট খেল, এক নিমিষে ভারসাম্য হারিয়ে সামনে পড়তে গিয়েও দুই হাতে মাটিতে ভর দিয়ে নিজেকে সামলে নিল। মুহূর্তেই তার লম্বা চুল এলোমেলো হয়ে মুখ ঢেকে দিল। আরশান এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর আচমকা হেসে উঠল। সাজের বুকটা ভার হয়ে গেল। লজ্জা, অস্বস্তি আর অভিমান একসাথে চেপে বসল। এত ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে থাকতে না পেরে হঠাৎই কান্না চলে এলো চোখে। বড় বড় অস্ত্রবিন্দু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। আরশানের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। মুহূর্তেই দৌড়ে এলো। মুখের দুষ্টু হাসি তখনও টিকেছিল, কিন্তু চোখে ভেসে উঠল দুশ্চিন্তা। কি হয়েছে? ব্যথা পেয়েছিস নাকি? কোথায় লেগেছে? আমাকে দেখতে দে। সাজ কোনো উত্তর দিল না, কেবল অশ্রু গড়িয়ে পড়ছিল গাল বেয়ে। আরশানের বুকটা হঠাৎ কেমন করে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে সাজকে কোলে তুলে নিল। হাঁটতে হাঁটতে লিভিং রুমের বড় গোল সোফার দিকে গেল। সেখানে বসে ধীরে ধীরে সাজকে তার কোলে নামিয়ে রাখল। এখন বল, কোথায় লেগেছে? বেশি ব্যথা পেয়েছিস? সাজের চোখ দুটো এখনো কান্নার জন্য ভিজে আছে। আরশান ঝুঁকে এসে তার মুখটা দেখার চেষ্টা করল। কোথায় লেগেছে বল। সাজ মাথা নেড়ে মৃদু স্বরে বলল, লাগেনি। এরপরই সাজ দু হাত তুলে আরশানের গলা জড়িয়ে ধরল। ভেজা চোখ থুতনির কাছে লুকিয়ে রাখল। কণ্ঠ কেঁপে উঠল ঠোঁটজোড়া। আপনি আমাকে একটুও ভালোবাসেন না ভাইয়া? আরশানের ঠোঁটের কোণে হাসি ফুটল, চোখ নরম হয়ে এলো। ধীরে ধীরে বলল, তাহলে তোকে ছাড়া থাকতে পারে না কেন? শাহজা এবার আরশানকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। দুই হাত আরশানের গলা আঁকড়ে ধরে রাখল। হঠাৎ কোমরে দৃঢ় স্পর্শ পেতেই শ্বাস থমকাল। আরশানের হাত তখন ধীরে ধীরে নামল সাজের কোমরে। কোমরের ওপর আরশানের শক্ত উষ্ণ হাত যেন পাষাণ শিকল। সূক্ষ্ম কোমরের বাঁক স্পর্শ করতেই সাজ কেঁপে উঠল। সাজের আঙ্গুল তখন মুঠি হয়ে আঁকড়ে ধরল আরশানের কাঁধের শার্ট, কিন্তু আরশানের হাত স্থির নয়। শক্তিশালী বেখেয়ালি হাতগুলো নিজের খেয়ালে সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে। ধীরে ধীরে নেমে এলো সাজের পেটের দিকে। সাজের শ্বাসরুদ্ধ হয়ে উঠল। কোমল তুলতুলে পেটের ওপর সেই থাবার মতো হাত বসতেই সাজের শরীরে অদ্ভুত কাঁপুনি জাগল। তার ছোট্ট খাট্ট শরীর মোচড় দিয়ে পালাতে চাইল আরশানের শক্ত বুক থেকে। নিঃশ্বাস কেঁপে উঠল, কিন্তু পরের মুহূর্তেই আরশানের বাহু তাকে আরও শক্ত করে জাপটে ধরল। তখন কাঁপা কণ্ঠ এলো,
আরশান, হুম। ক্ষুধা লেগেছে। আরশানের হাত থেমে গেল। নিঃশ্বাস ফেলে সাজকে ছাড়ল। 2 হাত দিয়ে তাকে ধীরে ধীরে বসিয়ে দিল বড় গোল সোফায়। বস, আমি নিয়ে আসছি। সাজ সোফায় হেলান দিল। চোখ দুটো এখনো কিছুটা লাল, কিন্তু তার ঠোঁটে হালকা এক চোরা গোপ্তা হাসি খেলা করছিল। তখন ওই টেবিলের ওপর রাখা আরশানের ফোনটা কাঁপতে শুরু করলো। কৌতূহলী হয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে মম লেখা। চোখ ভিজে উঠল সাজের। মনে মনে বলে উঠল, কত বছর কথা হয়নি, কতদিন দেখা হয়নি আমার ফুপিকে। বুকের ভেতর জমে থাকা একরা শূন্যতা হঠাৎ ভরে উঠল সাজের। কত বছর হয়ে গেল মৌসুমী বেগমের সঙ্গে তার কথা হয়নি। দ্বিধা না করে সাজ ভিডিও কল রিসিভ করে ফেলল। কিন্তু ওপাশে মৌসুমী বেগম হকচকিয়ে গেলেন। থমকে তাকিয়ে রইলেন ফোনের দিকে, কারণ তার ছেলের ফোনে তিনি কোনো বিদেশি অচেনা মেয়েকে দেখছেন। রুজরা কুঁচকে উঠল মৌসুমী বেগমের। চোয়াল শক্ত হয়ে এলো। চোখে মুখে এক ধরনের সন্দেহ ছড়িয়ে পড়ল। মনে মনে বিরক্তি নিয়ে বললেন, কে এই বিদেশি মেয়ে? কেন আমার ছেলের ফোন ধরে আছে? সাজ নরম হেসে তাকিয়ে রইল, কিন্তু কোনো কথাই বলল না। সেই মিটিমিটি হাসিটাই মৌসুমী বেগমকে আরও অস্বস্তিতে ফেলল। হঠাৎ মৌসুমী বেগমের পাশে বসে থাকা অর্ণব বলে উঠল। এ অর্ণব, তুই কার কাছে ফোন দিয়েছিস? অর্ণব মাথা চুলকাতে চুলকাতে বলল, আমি তো ভাইয়ার কাছেই ফোন দিয়েছি আম্মু। মৌসুমী বেগম রাগ সামলাতে না পেরে ঝট করে বললেন, তাহলে এই বিদেশি মেয়েটা কে? আরশানের ফোন কোথায় পেলে এই মেয়ে? অর্ণব ফোনটা নিজের হাতে নিল। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকল। ওপাশে মিটিমিটি হাসতে থাকা সাজকে দেখে কৌতুক মাখা কণ্ঠে বলে উঠল, দেখেছো আম্মু, ভাইয়া নিশ্চয়ই কোনো বিদেশি মেয়ে পেয়ে গেছে, তাই আমাদের ভুলে গেছে। ভাইয়া আমাদের ভুলে গেছে আম্মু। অর্ণবের কথা শুনে মৌসুমী বেগম রাগে ফুঁসে উঠলেন। এক ঝটকায় অর্ণবের হাত থেকে ফোনটা কেড়ে নিলেন। কপালে ভাঁজ নিয়ে কঠিন কণ্ঠে বললেন। আমার ছেলে মোটেও এমন না। তারপর ফোনের ওপাশে সাজের দিকে সরাসরি তাকালেন তিনি। গলায় কড়া সুর এনে বললেন, এই মেয়ে, তুমি কে? আমার ছেলের ফোন তুমি ধরেছো কেন? আর আমার ছেলে কোথায়? সাজ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। ঠোঁটের কোণে আবারও সেই স্নিগ্ধ হাসি ফুটে উঠল। চোখে জমে থাকা অশ্রু ঝিলিক স্পষ্ট হয়ে উঠল স্ক্রিনে। সাজ বলল, এই মেয়ে করছো কেন ফুপি? আমি সাজ। মৌসুমী বেগম হঠাৎ চুপ হয়ে গেলেন। তাকিয়ে রইলেন অনেকক্ষণ মুখটার দিকে। ভাবতেই পারছেন না এটা সেই ছোট্ট সাজ। চোখে জল জমে উঠল। ঠোঁট কাঁপছিল। কণ্ঠ ভাঙ্গা হয়ে এলো। সাজ, আমার সাজ, হ্যাঁ ফুপি। কত বড় হয়ে গেছিস রে মা, আমাদের মনে আছে তোর? সাজের গলার স্বর নরম হয়ে গেল। চোখে অশ্রু জমে উঠল। ভুলে যাইনি ফুপি, তোমাদের কথা অনেক মনে পড়ে আমার। মৌসুমী বেগম আঙ্গুল দিয়ে চোখের কোণ মুছে নিলেন। তিনি অস্থির গলায় বললেন, তুই হঠাৎ কোথায় হারিয়ে গেলি রে সোনা? আমরা সবাই অনেক 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 খোঁজ করেছি তোর, অনেক খুঁজেছি তোকে, কিন্তু তোর কোনো খবর পাইনি। দেখতে দেখতে 10টা বছর কেটে গেল, তোর আর কখনো কোনো খোঁজ মিলল না। আল্লাহর কাছে মোনাজাতে কত কেঁদেছি তোর জন্য। অবশেষে আল্লাহ আমার কথা শুনেছেন। যাক, তুই ঠিক আছিস, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই। সাজ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখও ভিজে উঠল। তখনই অর্ণব ফোনটা মায়ের হাত থেকে নিয়ে উকি দিয়ে সামনে এলো। কিরে, আমাকে ভুলে গেছিস নাকি? সাজ হালকা হেসে মাথা নেড়ে বলল, একদম না, ভুলে যাওয়া কি এতই সহজ অর্ণব ভাইয়া? অর্ণব খুশিতে হেসে উঠল। তুই দেখি অনেক বড় হয়ে গেছিস, আগের মতো আর ছোট্ট দুষ্টু মেয়ে নেই। সাজ এখন বড় হয়ে গেছে, নট আ লিটল গার্ল। সাজের কথায় মৌসুমী বেগম আর অর্ণব দুজনেই হেসে উঠল। বিকালের মিষ্টি রোদ জানালার কাজ ভেদ করে ঘরে ঢুকছে। হালকা হলুদ আভা পড়ছে। মেহুলদের বাসাটা সবসময় প্রাণবন্ত থাকে, তবে আজ একটু আলাদা, কারণ নিকো অসুস্থ, জ্বরে কাবু হয়ে বিছানায় শুয়ে আছে। সবাই আজ ওর খোঁজ খবর নিতে এসেছে। নিকো বিছানায় শুয়ে আছে, কপালে হালকা ভাঁজ। বিছানার পাশে চেয়ার টেনে বসে আছে মিরাব আর সাজ। দুজনেই নিকোর পাশে বসে ওর হাত ধরে আছে। সাজ নরম গলায় জিজ্ঞেস করল, কেমন লাগছে এখন নিকো? নিকো ঠোঁট বাঁকায়, মুখটা বিরক্তিতে লালচে হয়ে আছে। কিছুই ভালো লাগছে না। সবাই কেন আমার রুম ভর্তি করে আছে বুঝি না। আমার তো বিশ্রাম দরকার। পাশের সোফায় বসে আছেন আরশান, জাইরান আর নিরফান। নিরফান একটু নড়ে চড়ে বসে।
মুখে হাসি ফুটিয়ে এগিয়ে আসে নিকোর দিকে, হাতটা বাড়িয়ে কপাল ছুতে যায়। জ্বর কি কমেছে তোমার? নিকো চোখ কুঁচকে তাকালো, কপালে ভাঁজ ফেলে বলল, রাবিশ, তুই এসেছিস কেন? বলেছিলাম তোকে আর না আসতে, তাও আসলি কেন? নির্ভান থতমত খেয়ে যায় না, স্বাভাবিক ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বলল, আমাকে দেখলি এমন কেন করিস তুই? ঝগড়ি দোস্ত না হয়ে আমার 1 নম্বর শত্রু হয়ে যাচ্ছি। নিকো চোখ ঘুরিয়ে নেয়, বিছানায় কম্বল টেনে নেয় মুখের ওপর। তুই থাকলে আমার জ্বর আরো বাড়বে। সাজ তখন হেসে বলল, আসলে ব্যাপারটা অন্যরকম। নিকো মেহুলকে খুব ভালোবাসে, তাই আশেপাশে অন্য কেউ থাকলে সেটা পছন্দ করে না। ও মনে করে মেহুল অন্য কারোর সাথে থাকলে তখন ওকে কম ভালোবাসবে। আগে আমার সাথেও এমন বিহেভ করতো। আমি মেহুলের পাশে থাকলে নিকো এসে মাঝখানে দাঁড়িয়ে থাকতো, আমাকে দূরে সরিয়ে দিত, কিন্তু এখন আর করে না। নীরবও মুচকি হেসে মাথা নাড়ল। হ্যাঁ, কয়েকদিন যাক, নিকো আপনার সাথেও আর ঝগড়া করবে না ভাইয়া। এখনো বাচ্চা ছেলে, তাই এসব করছে। সাজ হাসতে হাসতে নিকোর মাথায় হাত বুলিয়ে দিল। দেখলি নিকো, সবাই তোকে ভালোবাসে কত। ঝগড়া করে লাভ নেই, এতে শুধু রাগ বাড়ছে। তখনই হাতে একটা ট্রে ভর্তি নাস্তা নিয়ে ভেতরে ঢুকলো মেহুল। ট্রের ওপর ধোয়া ওঠা চিকেন স্যুপ, টোস্ট, ডিমের চপ আর ফল সাজানো আছে। মেহুলের ঠোঁটে নরম হাসি লেগে আছে। কি হলো, এখানে পার্লামেন্ট বসেছে নাকি? সবাই হেসে ফেলল। জাইরান বলল, আমরা তো শুধু প্রেস কনফারেন্স নিচ্ছি। কেমন আছে আমাদের ছোট প্রেসিডেন্ট? নিকো মুখ ভার করে বসেছিল, কিন্তু মেহুলকে দেখে ওর চোখ জোড়া চকচক করে উঠল। আপু, ওদের বলো না আসতে, এরা সবাই আমাকে বিরক্ত করছে। মেহুল ট্রে বিছানার পাশে রাখলো, তারপর নিকোর কপালে হাত রাখল। জ্বর কিছুটা কমেছে, কিন্তু এখনো পুরোপুরি যায়নি। ঠিকঠাক মতো খেতে হবে তোকে। মেহুল এগিয়ে এসে স্যুপটা হাতে নিয়ে চামচে করে মুখের সামনে তুলে ধরল। 1 চামচ খেয়ে দেখ শোনা, ভালো লাগবে। সকাল থেকে তো কিছুই খেলি না। নিকো মুখ সরিয়ে নিয়ে বলল, না, আমি খাবো না। সাজ কাছে এগিয়ে এগিয়ে নরম গলায় বলল, খাবে না? আচ্ছা, আমি তাহলে খাই। সাজ চামচটা নিজের মুখের কাছে নিয়ে গেল। নিকো তৎক্ষণাৎ সোজা হয়ে উঠে বসল। না না, এটা আমার, তুমি খেও না, আমি খাবো। সবাই যখন নিকোকে নিয়ে হাসি ঠাট্টা আর খুনসুটি করছে, তখন নির্ভান অনেকক্ষণ ধরে চুপচাপ মেহুলের দিকে তাকিয়েছিল। মেয়েটা একবারও ওর দিকে চোখ তুলল না। মেহুল ব্যস্ত নিকোকে স্যুপ খাওয়াতে, তার মাথায় হাত বুলিয়ে আদর করতে, কখনো আবার সাজকে কিছু বলে হাসছে, কখনো মিরাবকে সাহায্য করতে ডাকছে। এমন উদাসীনতা দেখে নির্ভানের ভেতরে শূন্যতা জমে উঠল। সব কিছু এক জীবনে পাওয়া যায় না, সব কিছু চাইলে হাতে মিলে না। মেহুল ওর সাথে কথা বলছে না, ওর দিকে তাকাচ্ছে না। নির্ভান জানে জোর করে কিছু পাওয়া যায় না। ভালোবাসা কখনো জোর করে কাউকে চাপিয়ে দেয়া যায় না, হয় মন থেকে আসে, না হয় আসে না। যদি জোর করে কিছু পাওয়ার চেষ্টা করে, তাহলে সেটা কেবল একতরফা হয়ে যায়। সে তো মেহুলকে বন্দি করতে চায় না, তার স্বাধীনতা কেড়ে নিতে চায় না। নির্ভান ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মনে মনে বলল, সারা জীবন খুশি থেকো মেহুল। আমার প্রাপ্য না হলেও তুমি সুখী হলেই আমি তৃপ্ত। সবাই বেশিক্ষণ আর দেরি করেনি। হাসি ঠাট্টা গল্পগুজব শেষে সকলে বেরিয়ে পড়ল। শহরের রাস্তাগুলো অল্প আলোয় ভরে উঠেছে। মিরাব আর জাইরান হাত নেড়ে বিদায় জানিয়ে অন্য গাড়িতে উঠে পড়ল। অন্যদিকে সাজ, আরশান আর নির্ভান উঠল দ্বিতীয় গাড়িতে। গাড়ির চাবি হাতে নিয়ে নির্ভান সামনের সিটে বসে স্টিয়ারিং ধরল। গাড়ির হেডলাইট জ্বলে উঠতেই অন্ধকার রাস্তায় আলো কেটে গেল। পিছনের সিটে পাশাপাশি বসেছে সাজ আর আরশান। বাইরের আকাশে ধীরে ধীরে রাত নামছে। অল্প বাতাসে গাছের ছায়া ঝাপসা হয়ে ছুটে যাচ্ছে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামল সাজের বাড়ির সামনে। আরশান মুচকি হাসল, ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল সাজের দিকে। সাজ লজ্জায় একটু মাথা নিচু করে দ্রুত ভেতরে চলে গেল। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে আরশান চোখ সরালো না। যতক্ষণ না সাজ ভেতরে ঢুকে যায় ততক্ষণ দৃষ্টি আটকে রইল। তখনই আরশানের খেয়াল হলো নির্ভান রিয়ার ভিউ মিররে তাকিয়ে সব দেখছে। আরশান ভ্রু কুঁচকে বলল, এভাবে তাকাস না রে, নজর লাগিয়ে দিবি তো। নির্ভান সঙ্গে সঙ্গে হেসে ফেলল। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, শালা তোদেরই জিন্দেগি। আর তোর? আমার শুধু গাড়ি চালানোর জন্যই আছি মনে হয়।
চিন্তা করিস না, আন্টিকে বলবো তোর জন্য বউ খুঁজতে। সাজ চোখ বড় বড় করে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। চোখের সামনে ফাঁকা ডকুমেন্টস, অথচ ঘড়ির কাঁটা নির্দয় গতিতে ছুটছে। কালকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন, অথচ সে এখনও এক লাইনও লিখতে পারেনি। মাথার মধ্যে এক গাদা অজুহাত ঘুরছে। এমন সময় ভিডিও কল আসে আরশানের। ফোনটা রিসিভ করতেই দেখা গেল আরশানের মুখ। আরশান ভ্রু কুঁচকে তাকিয়ে বলে উঠল, মুখটা এমন করে রেখেছিস কেন? কালকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট, আমি এখনো শুরু করিনি। শাহজা হেসে আবার ফোনটা একটু কাছে টেনে আনলো। আচ্ছা, একটা কাজ করুন, আমার অর্ধেক অ্যাসাইনমেন্ট আপনি করে দিন প্লিজ। কে এখনো পড়ার ফাঁকিবাজি শুরু করলে? আগে তো পড়তে বসলে তোর হঠাৎ হাত ব্যথা, মাথা ব্যথা, মুখ ব্যথা পর্যন্ত শুরু হয়ে যেত। একদম মাস্টার ফাঁকিবাজ। শাহজার সঙ্গে সঙ্গে বলল, মোটেও না, আমি কখনো এমনটা করিনি। আমাকে মিথ্যুক বানিয়ে ফেললে? এই জন্যই তো সবকিছু রেকর্ড করে রাখা উচিত ছিল, তখনকার কাণ্ডগুলো। প্রমাণ থাকলে আজকে মুখে মুখে পাল্টা জবাব দিতে পারতিস না। শ্বাস ঠোঁট কামড়ে লজ্জা লুকাতে ল্যাপটপের কিবোর্ডে মন দিল। তড়িঘড়ি টাইপ করতে শুরু করলো। আরশান চুপ করে তাকিয়ে রইল স্নিগ্ধ মুখটার দিকে। চোখের দৃষ্টি আটকে গেছে তার মসৃণ কপালে, নরম ফ্রু রেখায় আর ঠোঁটের কোণের মায়াবী বাঁকে। প্রতিটি নিঃশ্বাসের সাথে আরও কাছে টেনে নিচ্ছে তাকে, অথচ দূরত্বে লুকিয়ে রাখা টানও আছে। চোখের গভীরে যে শান্ত স্বপ্নিলতা, তাতে হারিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আরশান বুঝতে পারল এটা তার অস্থিরতার প্রতিচ্ছবি, তার অনাকাঙ্ক্ষার উত্তর, আর এক অদম্য টান যেটা তাকে থামতে দেয় না। সাজ অস্থির হয়ে গেল। কি হলো, এতক্ষণ ধরে তাকিয়ে আছেন কেন? আরশানের ঠোঁটে মৃদু হাসি টেনে বলল, তোর এই সিরিয়াস হওয়ার ভানটা না দেখতে ভালোই লাগে। মনে হয় কোনো বড় প্রফেসর হবে এখনই, অথচ 5 মিনিট পরে বলবি কিছু বুঝতে পারছি না। সাজ ভ্রু কুঁচকে বলল, আপনি আমাকে একদমই সিরিয়াসলি নেন না। নিলাম তো, তোর এই হাসি, অস্থিরতা সবই সিরিয়াসলি নেই আমি। এমন করলে আমি অ্যাসাইনমেন্ট শেষ করতে পারবো না। ঠিক আছে, কর, আমি শুধু তাকিয়ে থাকবো। সাজ এক ভ্রু তুলে বলল, তাকিয়ে থাকবেন কেন? কারণ এইভাবেই সবচেয়ে ভালো লাগে তোকে দেখতে। সাজের গাল লাল হয়ে উঠল। সে চোখ ফিরিয়ে ল্যাপটপের দিকে তাকালো, যেন খুব মন দিয়ে কাজ করছে, অথচ ভেতরে ভেতরে তার মনে হচ্ছে অ্যাসাইনমেন্টের থেকেও বেশি জটিল হয়ে উঠেছে আরশানের কথাগুলো। বহুদিন পর আজ সাজ ঠিক সময়ে ভার্সিটিতে এসেছে। সকাল থেকেই সাজের মনটা বেশ ফুরফুরে। সকালের ক্লাসগুলো ঠিকঠাক করেছে, আর সবচেয়ে বড় কথা, ঠিক সময়ে অ্যাসাইনমেন্টও জমা দিয়েছে। এজন্যই সাজের মুখে একরাশ তৃপ্তির হাসি। ক্লাস শেষে মেহুলকে নিয়ে গেটের দিকে বের হলো। হালকা রোদ পড়েছে চারপাশে। তখনই হঠাৎ করেই সাজ আর মেহুলের সামনে এসে দাঁড়িয়ে গেল কয়েকজন অপরিচিত লোক। তাদের পরনে সাদা কালো শার্ট প্যান্ট, গম্ভীর চেহারা আর আচরণে কেমন বডিগার্ডের মতো একটা ভাব। একজন সামনে এসে বলল, আপনার নাম কি এলিশা? সাজ এক মুহূর্তের জন্য থমকে গেল, চোখ বড় বড় করে মেহুলের দিকে তাকালো, তারপর লোকটার দিকে ফিরে উত্তর দিল, জি। লোকটা ভদ্র ভঙ্গিতে মাথা নেড়ে বলল, আরশান স্যার আমাদের পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে। সাজ চমকে উঠল, মনে মনে বলল, সকালে বা গত রাতেও তো উনি কিছুই বলেনি, তাহলে হঠাৎ করে লোক পাঠালো কেন? কিন্তু পরক্ষণে সাজের ঠোঁটে এক চিলতে হাসি ফুটল। হয়তো সারপ্রাইজ দেওয়ার জন্যই বলেনি। মেহুল হেসে কনুই দিয়ে সাজকে খোঁচা মেরে বলল, দেখ, তোর জন্য ভিআইপি গাড়ি পাঠিয়েছে আরশান ভাইয়া। সাজ হেসে চোখ পাকালো, তবে মনে মনে আনন্দ লুকাতে পারল না। এত আয়োজন নিশ্চয়ই কোনো বিশেষ কিছুর জন্য। লোকগুলো আবারও বলল, চলুন, গাড়ি রেডি আছে। সাজ হালকা মাথা নেড়ে সম্মতি দিল। মেহুলের দিকে তাকিয়ে বলল, আমি যাই তাহলে, পরে ফোনে কথা হবে। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাস। গেটের বাইরে দাঁড়িয়ে থাকা বড় কালো ঝকঝকে গাড়িটার দিকে তাকালো সাজ। গাড়ির কাজ গাঢ় কালো হওয়ায় ভেতরে বোঝা যাচ্ছিল না। গাড়ির সামনে আরেকজন দাঁড়িয়ে দরজা খুলে দিল ভদ্রভাবে। সাজ ধীরে ধীরে গাড়িতে উঠে পড়ল। গাড়ি ধীরে ধীরে গেট ছেড়ে সামনে এগোতে লাগলো। বিকেল গড়িয়ে রাত নেমেছে। ঘড়ির কাঁটা তখন রাত 10টা ছুঁই ছুঁই। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোয় চারপাশের রাস্তাগুলো ফাঁকা লাগছে। চারপাশে অন্ধকার নেমে এসেছে, কিন্তু সাজের খোঁজ নেই। একটু আগে সফি ফোন দিয়েছে জাইরানের কাছে।
সাজ এখনও বাড়ি ফেরেনি। জাইরান একটু আগে মেহুলকে ফোন দিয়েছে। তড়িঘড়ি করে সে আরশানকে ফোন করলো। ফোন ধরতেই জাইরান তড়িঘড়ি করে বলল, সাজ কি তোর কাছে আছে? আরশান অবাক গলায় বলল, না, কেন? সোফি আন্টি ফোন দিয়েছিল, সাজ এখনো বাড়িতে যায়নি, ফোনও বন্ধ দেখাচ্ছে। আরশানের চোখের ভ্রু কুঁচকে গেল। আজকে তো সাজ আমার কাছে আসেনি। একটু আগে মেহুল যে বলল তুই নাকি গাড়ি পাঠিয়েছিলি ভার্সিটিতে ওকে আনতে। কি বলছিস? আশ্চর্য, আমি গাড়ি কেন পাঠাবো? আমি তো কাউকে পাঠাইনি। জাইরান কপালে হাত বুলিয়ে থমকে গিয়ে বলল, তাহলে গেল কোথায়? যদি তুই গাড়ি না পাঠাস তাহলে সাজ কার গাড়িতে উঠল? আরশানের মাথায় চিন্তার ঝড় বইছে। একটার পর একটা প্রশ্ন তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। চোখের সামনে ভেসে উঠছে সাজের হাসিমাখা মুখটা। চিন্তা করতে গিয়েই বুকটা কেঁপে উঠল আরশানের। যদি কোনো বিপদ ঘটে থাকে। আর দেরি করল না, গাড়ির চাবি তুলে নিয়ে বেরিয়ে পড়ল। রাতের নিস্তব্ধ রাস্তায় তার গাড়ির ইঞ্জিনের শব্দ আরও কর্কশ লাগছিল। স্টিয়ারিং আঁকড়ে ধরে ভেতরে যে অস্থিরতা জমে উঠেছে ঢেউয়ের মতো।